আমরা অনেক দিন ধরেই একটা কথা বলে আসছি যে বাংলাদেশে কথা বলার অধিকার নেই, বাংলাদেশে কোনো গণতন্ত্র নেই। আর এবার এটা আরও একবার প্রমাণ হয়ে গেল যে এই বাংলাদেশ নামক যে দেশটা রয়েছে, এই দেশে শুধুমাত্র অধিকার রয়েছে সে দেশের বিভিন্ন জঙ্গি সংগঠনের। তারা খুব নিরাপত্তার সঙ্গে তাদের মিটিং, মিছিল, সভা, সমিতি সমস্ত রকম করতে পারে। কিন্তু যখনই কোনো রাজনৈতিক দল সেখানে মিটিং, মিছিল করতে যায়, তখন তাদের নিরাপত্তাকে জোরদার করতে হয়। তার কারণ গোটা দেশটাই জঙ্গিতে ছেয়ে গিয়েছে। সেখানে রাজনৈতিক দলের মতন কোনো কিছুকেই জঙ্গিরা দেখতে চায় না। সেই কারণেই তারা নিরাপত্তাহীনতায় ভোগে। আর এটা আজ খুব স্পষ্টভাবে সামনে চলে এলো। কারণ আপনারা সবাই জানেন যে তারেক রহমান তিনি বাংলাদেশে ফিরেছেন 17 বছর পর। তিনি যখন বাংলাদেশে ফিরলেন, মানুষের মধ্যে আবেগ তো থাকবেই, সেই আবেগও কিন্তু লক্ষ্য করা গিয়েছে। কিন্তু আবেগের মাঝে আরও একটা ছবি লক্ষ্য করা গিয়েছে, যে ছবিটি সবার নজর ঘুরিয়ে দিয়েছে। নমস্কার, আমি শান্তনু। এনটিভি ডাব্লিউবিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। বাংলাদেশের উত্তেজনার মধ্যেই 17 বছরের নির্বাসন শেষে ঢাকায় ফিরলেন খালেদা জিয়ার ছেলে তারেক রহমান। দীর্ঘ 17টি বছর কম কথা নয়। জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার ছেলে তারেক রহমান আজ সে বাংলাদেশে ফিরেছে এবং দুপুর 12টা নাগাদ সে দেশটিতে পা রাখেন এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ আগেই জানিয়েছিলেন যে এই সফর হবে 3 দিনের এবং ঠাসা কর্মসূচি। বিমানবন্দরে অবতরণের পর দলের চেয়ারম্যান জুলাই এক্সপ্রেসওয়ে বা 300 ফিট রোড নামে এখন যেটা পরিচিত, সেখানে বিরাট বড় একটা সভার আয়োজন করেছিল। আর সেখানে আমরা যেটা লক্ষ্য করলাম, সভায় যখন তিনি গেলেন তখন নজিরবিহীনভাবে তার বাসকে ঘিরে নিয়ে যাওয়া হলো সেনাবাহিনী দ্বারা। এই দৃশ্যটা আমার মনে হয় না বিশ্বের আর কোনো দেশে এইভাবে দেখতে পাওয়া যাবে। জঙ্গিরা বড় বড় চিৎকার করে বলে তাদের দেশ নাকি নিরাপদ। এই হচ্ছে নিরাপত্তার নমুনা, যেখানে এত বড় একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যাচ্ছে, তার নিরাপত্তার জন্য এই রকম অবস্থা। স্বয়ং ডোনাল্ড ট্রাম্পও যদি যায়, তার নিরাপত্তার জন্য এই রকম হাস্যকর পরিস্থিতি তৈরি হয় না। নিরাপত্তা থাকবে ভাই, স্মার্টলি থাকবে। সে দেশের স্মার্টনেস যে নেই এটা আমরা সবাই জানি, কিন্তু সে দেশের সেনাবাহিনীর অবস্থা এখন এতটাই করুণ যে 1 জন 2 জন 3 জনে কাজ চলবে না, ঝাঁকে ঝাঁকে লাগবে, হাজারে হাজারে লাগবে। বাসটাকে কিভাবে ঘিরেছে একবার দেখুন। এই ছবি এখন ভাইরাল হয়ে গিয়েছে, ছবি দেখে অনেকে হাসছে, কিন্তু বিষয়টা তো হাসার নয়। বিষয়টা হচ্ছে এমন একটা দেশ, যে দেশে গিয়ে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব ফাঁকা হাওয়াতে চলাচল করতে পারবে না। বুঝতে পারছেন তো কিভাবে জঙ্গিতে ছেয়ে গিয়েছে? এখানে আবার ভারতের দোষ তারা দিয়ে দিতে পারে। আরে বাবা, ভারতের কি গেল এলো বাবা? ভারতের সঙ্গে বিএনপির সম্পর্ক, সখ্যতা সেইভাবে নেই। বিএনপির সঙ্গে ভারতের কি যায় আসে বলুন তো? এবং সেখানকার কিছু জঙ্গি এটার পেছনে আবার বলতে পারে ভারতের কথা। যাই হোক, এটাতে ভারতের কিছু যায় আসে না, কিন্তু বিষয়টা যথেষ্টই দৃষ্টিকটু। তিনি ভাষণ দিলেন, সেই ভাষণে একটা জায়গাতেও আমরা তার মুখ থেকে ভারত বিদ্বেষ শুনিনি।
হ্যাঁ, তিনি নিজের কথা বলার থেকে সর্বাধিক উপরওয়ালাকে স্মরণ করেছেন। এবার তিনিও জানেন যে এখন বাংলাদেশকে রিপেয়ার করতে হলে ওই উপরওয়ালারই প্রয়োজন। তাদের দেশের জঙ্গি সরকার দ্বারা বা তাদের দেশের কোনো মানব সমাজের দ্বারা আর রিপেয়ার করা সম্ভব নয়, বাংলাদেশ গঠন হবে না। সেই কারণে তার বক্তব্যের প্রত্যেকটা অংশে উপরওয়ালার কথা তিনি বলেছেন। সে তিনি বলতেই পারেন, তার বিষয়। এইবারে যেটা বিষয়, যে তার বক্তব্যের মধ্যে যে জিনিসগুলো আমরা পেলাম তাতে কিন্তু যথেষ্ট গঠনমূলক বক্তব্য তিনি দিয়েছেন। বাংলাদেশের বর্তমান অবস্থা, কথা বলার অধিকার না থাকা, গণতন্ত্র না থাকা, মানুষের উপরে বিভিন্ন রকম হামলা হওয়া, সংখ্যালঘুদের শেষ করে দেওয়া, সব কিছু উঠে এসেছে। একবার শুনে নি তার বক্তব্যটা, তিনি ঠিক কি কি বলেছেন। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়। তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলব আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন, নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। যাই হোক, তার কথায় স্পষ্ট যে বাংলাদেশ ঠিক কি পর্যায়ে রয়েছে। অর্থাৎ মোহাম্মদ ইউনূস, যিনি নিজে জঙ্গি এবং তিনি তার জঙ্গি সংগঠনগুলোর দ্বারা গোটা বাংলাদেশ জুড়ে একটা জঙ্গি আইন প্রচলিত করে রেখেছে, যে জঙ্গি আইনের মধ্যে থেকে কোনো মনুষ্য সমাজ শ্বাস নিতে পারবে না। এই ক্ষেত্রেও সেটাই হয়েছে। যা খবর আসছে তাতে 26শে ডিসেম্বর মানে জুম্মার নামাজ রয়েছে সেদিন। সেই জুম্মার নামাজের পর তারেক রহমান প্রথমে তিনি রাজধানী শেরেবাংলা নগরে যাবেন। সেখানে জিয়াউর রহমানের যে সমাধিক্ষেত্র রয়েছে সেখানে তিনি যাবেন এবং জাতীয় স্মৃতিসৌধতে গিয়ে মুক্তিযোদ্ধা যারা রয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানাবেন। বিষয়টা ভালো, সে দেশের মুক্তিযোদ্ধাদের কেউ একটা শ্রদ্ধা জানায় এখনো, এই জিনিসটা ভালো। এটা অবশ্য রাজনৈতিক দল মাত্রই করবে, যাদের মধ্যে রাজনৈতিক দলের কিছু মাত্র অংশ অবশিষ্ট থাকে তারা কিন্তু বিষয়গুলো করবে। আর বিএনপি অবশ্যই রাজনৈতিক দল, আর বিএনপি অবশ্যই রাজনৈতিক দল, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। আর বিএনপি যদি সে দেশের সরকার গঠন করে সেটাকে স্বাগত জানাতে ভারতের কোনো আপত্তি থাকতে পারে না, কারণ সেটা জঙ্গি অন্তত নয়, সেটা একটা রাজনৈতিক দল। এর আগেও তারা শাসনের মধ্যে ছিলেন। আর জুলাই মাসের পর যে ঘটনা সেখানে ঘটেছে, যেভাবে পট পরিবর্তন হয়েছে, যেভাবে আওয়ামী লীগকে নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আর এই সরানোর প্রক্রিয়াগুলো ছিল পুরো মাত্রায় জঙ্গি মানসিকতা। আর বিএনপির সঙ্গে ভারতের সম্পর্ক যে ধীরে ধীরে একটা উন্নতির জায়গায় যাচ্ছে এটা কিন্তু বোঝা যাচ্ছে। তার কারণ মোহাম্মদ ইউনূসের যে উগ্রপন্থী দল রয়েছে তারা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে বিএনপিকে দোষারোপ করছে এবং বলছে যে আওয়ামী লীগের নাকি একাধিক সদস্য বিএনপিতে ঢুকে যাচ্ছে এবং বিএনপি নাকি ভারতের সঙ্গে তলায় তলায় সম্পর্ক রাখছে। সে তলায় তলায় রাখছে না ওপরে ওপরে রাখছে সেটা আমার জানা নেই, তবে সেখানকার এনসিপি মানে ন্যাশনাল সিটিজেন পার্টি, এক কথায় জঙ্গি পার্টি,
তারা আবার এ বিষয় নিয়ে বিরাটভাবে মুখ টুক খুলে দিয়েছে। সে তাদের মুখ তারা কোথায় খুলবে না খুলবে এ সমস্ত জিনিস দেখে আমাদের কোনো লাভ নেই। এর মধ্যে আর একটা ঘটনা আপনাদের মনে প্রত্যেকের থাকবে যে 1 ডিসেম্বর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুরুতর অসুস্থ খালেদা জিয়ার আরোগ্য কামনা করে একটি পোস্ট করেছিলেন এবং তিনি উদ্বেগ প্রকাশ করেন এবং সেই পোস্টটির পরপরই বিএনপির তরফ থেকে সৌজন্য কৃতজ্ঞতা প্রকাশ করা হয় এবং সেখানে তারেক রহমানও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার এই যে কাজ তাকে স্বাগত জানিয়েছেন। এটা তো সৌজন্যের রাজনীতি, এটা মানবতার রাজনীতি, এটা মানবিকতা যেটা ভারতের মধ্যে থাকে বাংলাদেশের মধ্যে থাকতে পারে না। কারণ বর্তমান সময় গোটা বাংলাদেশ জুড়ে ছেয়ে গিয়েছে সন্ত্রাসবাদ, সন্ত্রাসবাদী এবং মৌলবাদী মানসিকতায় পরিপূর্ণ। গোটা বাসকে ঘিরে নিয়ে যাওয়া মানে হাওয়া ঢোকার জায়গা না দেওয়া, এটাই প্রমাণ করে সে দেশের বর্তমান অবস্থাটা ঠিক কিরকম রয়েছে। আজকের প্রতিবেদন আপনাদের ঠিক কিরকম লাগলো অবশ্যই জানাবেন। আর তারই সঙ্গে তারেক রহমান যেভাবে বক্তব্য দিয়েছে সেখানে কিন্তু ভারত বিদ্বেষ লক্ষ্য করা যায়নি। বাস্তবিক তিনি যে বক্তব্যটা আজকে দিয়েছেন সেটা গঠনমূলক বক্তব্য। এ বক্তব্য আপনাদের ঠিক কিরকম লাগলো সেটাও আপনারা জানাবেন। প্রত্যেকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য নমস্কার, ভালো থাকবেন।